স্বাগত জানাচ্ছি গেম অনের সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। প্রতি শুক্রবার গেম অন নিয়ে আমরা রাত 8টায় থাকি আপনাদের সাথে। আজকে আসলে আমরা আলোচনা করব ক্রিকেটের বেশ কিছু বিষয় নিয়ে। আজকে আমরা দেশের ক্রিকেটের 7-5 নিয়ে কথা বলবো। আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন স্টুডিওতে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান। ভাই আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের সাথে। কেমন আছেন? আছি ভালো, মাশাআল্লাহ। আজকে আসলে ক্রিকেটে যেটা বলছিলাম 7-5 আমরা বিভিন্ন দিক নিয়ে কথা বলবো। শুরুতে একটা স্পর্শকাতর একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। সাম্প্রতিক আসলে আমাদের নারী ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন জাহানারা আলম বিস্ফোরক কিছু মন্তব্য করেছেন। সেই বিষয়গুলো নিয়ে আজকে শোটা শুরু করতে চাই, কারণ এত সেন্সিটিভ ইস্যু আসলে বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে কিন্তু আগে আমরা ওভাবে দেখিনি বা পাইনি। এবং জাহানারা আলম যিনি একজন স্টার ক্রিকেটার ছিলেন তার সময়ে, এখন তিনি ক্রিকেট থেকে কিছুটা গুটিয়ে নিয়েছেন নিজেকে। তো সেখান থেকে তার সাথে যখন এই জিনিসগুলো হয় কিংবা তিনি যখন এই অভিযোগগুলো আনেন, তখন বিষয়টা কিন্তু অনেক সিরিয়াস পর্যায়ে চলে যায়। রকিবুল ভাই, উনি যখন ফার্স্টে জাহানারা আলম কিছু কমপ্লেন করলেন যে দলের ভিতরে আসলে সিন্ডিকেট নিয়ে উনি কমপ্লেন করেছিলেন। নিগার সুলতানা জ্যোতি যিনি এখন ক্যাপ্টেন, তাকে নিয়ে কিছু কথা বলেছেন যে তিনি কিছু সিন্ডিকেট তৈরি করেছেন, তিনি প্লেয়ারদেরকে অনেক সময় গায়ে হাত তুলে থাকেন তার কথা না শুনলে, এই ধরনের কিছু কমেন্ট। এবং তার ক্যারিয়ার শেষ হওয়ার পেছনে তিনি এখন বর্তমান যিনি অধিনায়ক আছেন তার কথা তিনি প্রথমে টেনেছিলেন। তবে গতকাল আসলে তিনি একজন সিনিয়র ক্রীড়া সাংবাদিককে একটা ভিডিও মানে কানেকশনের মাধ্যমে যেভাবে তিনি আসলে কিছু বিষয় তুলে নিয়ে এসেছেন, যৌন হয়রানি, এই বিষয়টা নিশ্চয়ই আপনি জানেন। আপনার কাছে আসলে জানতে চাই যে আপনিও তো সাবেক ক্যাপ্টেন ছিলেন, বিষয়গুলো কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। পুরো ঘটনাটা হলো একটা অত্যন্ত ভয়ঙ্কর ঘটনা এটা, এবং এটা সত্য মিথ্যা বেরিয়ে যাবে। জি, অলরেডি কমিটি গঠন করা হয়েছে। তবে আমি মনে করি where there is smoke there is definitely fire. যেখানে ধোঁয়া আছে সেখানে আগুন আছে। আর জাহানারা যে জিনিসটা সামনে এনেছে, এই জিনিসটা আমি মনে করি যে এটা দেরিতে হলেও খুব ভালো সময় এনেছে। যে যৌন নিপীড়নের ব্যাপারটা, এটা কিন্তু ফিসফাস কানাঘোষা অনেক দিন থেকেও কিন্তু হচ্ছিল। যেরকম দে আর বিং বুলিড by senior players or the team management-ও তাদেরকে ওইভাবে তারা কোঅপারেট করে না, আবার ওয়ান্টস টু টেক অ্যাডভান্টেজ বাই। আর যেটা সিন্ডিকেটের কথা আপনি বললেন, এটাও শুনেছি আমরা। বাট আমরা ওইদিকে তো কেউ মারাই না ওই দিকটাতে। বাট যে জিনিসটা, এটা প্রথমেই অনেক আগের থেকেই এটা বন্ধ হয়ে থাকতে পারতো, বা এই পর্যন্ত আমরা আসতাম না, যদি আমাদের যে সেট আপটা, উইমেন্স ক্রিকেটের যে সেট আপটা, স্টার্টিং ফ্রম দ্য ম্যানেজার টু হেড কোচ, ফিজিও, আপনি বাইরে দেখবেন মেয়েদের টিমে মেয়ে, আজকাল আম্পায়াররা সব মেয়ে, আজকাল ম্যাচ রেফারি মেয়ে। ওয়ার্ল্ড ক্রিকেটে আইসিসি কিন্তু এটা বাধ্যবাধকতা করে দিয়েছে, যেটা করতে হবে। কারণ আমাদের দেশে এই সমস্যাটা, আপনি অফেয়ার আমরা আলাপ করছিলাম যে এটা তো পাওয়া যায় না সবসময় এরকম মেয়ে অ্যাডমিনিস্ট্রেটর বা বাট আমাদের তো দেশে আসছে আম্পায়ারিংয়ে, আমাদের ম্যাচ রেফারি আছে, ওটা যেন আসছে। তো আমাদের এইখানে কেন আমরা পারবো না? তো আমি মনে করি ইট ইজ হাই টাইম। এখানে তো একটা কমিটি হয়েছে, কমিটি একটা উদ্ঘাটন করবে কি হয়েছে না হয়েছে। তবে এটাও আমি বলবো যে পুরো ডিসকাশনটা, পুরো ইনকোয়ারিটা ক্যামেরা ইনকোয়ারি হওয়া উচিত, খুব বেশি পাবলিক করা উচিত না। ট্রান্সপারেন্ট তো হতেই হবে, এবং এটার একটা পরবর্তীতে তারা এটার একটা বেড়ে আসবে যে কি হয়েছিল, কতটুকু সত্য, কতটা আমরা তো একতরফা জানি। বাট আমি জাহানার এই কথার কোনো দ্বিমত করছি না, কারণ তার কোনো ঠেকানা, সে জানেন সে একটা মেয়ে, তার নিজেরও একটা কিছু অসম্মানী মান সম্মান একটা হতে পারে। তো ওই সেট আপটা চেঞ্জ করে ফেলতে হবে, এবং সে চেঞ্জ করতে হলে। রকিবুল ভাই, এই আলোচনা আবারও ফিরবো। এই বিষয়ে একটা প্রতিবেদন আছে, একটু দেখে আসতে চাই, তারপর আবারও ফিরছে আলোচনায়। বাংলাদেশ নারী ক্রিকেট দলের অভিজ্ঞ পেসার ও সাবেক অধিনায়ক জাহানারা আলমের বিস্ফোরক অভিযোগে কাঁপছে দেশের ক্রিকেট অঙ্গন। জাতীয় দলের বঞ্চনা নিয়ে ক্ষোভ প্রকাশের পর এবার তিনি তুলেছেন যৌন হেনস্থা, শারীরিক নির্যাতন, দলীয় রাজনীতি ও ক্যারিয়ার ধ্বংসের মতো গুরুতর অভিযোগ।
বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বোর্ড জানায়, সাবেক নারী দলের এক সদস্যের মাধ্যমে গণমাধ্যমে উত্থাপিত কিছু ব্যক্তির বিরুদ্ধে অনিয়ম, অশালীন আচরণ ও নির্যাতনের অভিযোগ উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে বোর্ড। অভিযোগগুলোর সংবেদনশীলতা বিবেচনায় বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নিয়েছে তারা। বিসিবির পক্ষ থেকে আরও জানানো হয়, 15 কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গণমাধ্যমকে অনুরোধ করা হয়েছে তদন্তে প্রভাব ফেলতে পারে এমন অনুমান ভিত্তিক প্রতিবেদন প্রকাশ না করার জন্য। তদন্ত শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে বিসিবি। এর আগে এক সাক্ষাৎকারে বাংলাদেশ নারী দলের বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে দলীয় রাজনীতি ও ক্যারিয়ার ধ্বংসের অভিযোগ তুলেছিলেন জাহানারা আলম। যদিও বিসিবি তাৎক্ষণিকভাবে সেই অভিযোগকে গুরুত্ব দেয়নি, তবে আরেক সাক্ষাৎকারে তিনি আরও বিস্ফোরক তথ্য প্রকাশ করেন। জাহানারার সর্বশেষ অভিযোগে নাম এসেছে সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, প্রয়াত নারী বিভাগের ইনচার্জ তৌহিদ মাহমুদ, ম্যানেজার ফাইয়াস, কর্মকর্তা বাবু এবং কোচ ইমনের। তাদের বিরুদ্ধে প্রভাব বিস্তার, দলীয় রাজনীতি ও হেনস্থার অভিযোগ তুলেছেন তিনি। এর মধ্যে মঞ্জু ও তৌহিদের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগও করেছেন। ঘটনাটির প্রতিক্রিয়ায় ইতিমধ্যে প্রতিবাদ জানিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। সংগঠনটি অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও নারী ক্রিকেটারদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছে। আল মাহমুদ ফাহিম, নিউজ 24। রকিবুল ভাই, আমরা দেখছিলাম প্রতিবেদনটা, আমি যদি একটু আপনার কাছে ফিরি, জাহানারা আলম একটা কথা বলেছেন যে তিনি বিসিবির কাছে আসলে কোনো ধরনের কোনো বিচার চান না, কারণ তিনি এই বিচার পাবেন না। একটা নারী ক্রিকেটার যখন এই আস্থা হারিয়ে ফেলে তার অভিভাবকদের কাছ থেকে, এই বিষয়ে আপনি কি বলবেন? কেননা তিনি বলেছেন যে তিনি অগণিতবার তিনি বিভিন্ন মানুষকে জানিয়েছিলেন যে তার সাথে এই সমস্যাগুলো হচ্ছে, কেউ তখন এই জিনিসটা সিরিয়াসলি টেক করেনি। সো এই যে বিসিবির মধ্যে আপনি বললেন যে, আপনিও একটু আগে বললেন যে আমরা ওই সাইডটাতে যাই না, অত আমাদের আসা যাওয়া নেই, কিন্তু অভিভাবক হিসেবে আপনার কাছে যদি এসে একটা নারী ক্রিকেটার এসে যদি বলতো যে আমার অমুক সমস্যা হচ্ছে, আপনি ওটা কনসার্ন ডিপার্টমেন্টকে তো অ্যাটলিস্ট ফরওয়ার্ড করতেন ব্যাপারটা? ডেফিনেটলি আউট অফ টেকেন ইট আপ, কারণ এটা হতে পারে না। জি, এটা হতে পারে না, এক নম্বর। দুই নম্বর, আমি জাহানারাকে আবার ধন্যবাদ দিই যে সাহসিকতার পরিচয় দিয়েছে, অন্তত সামবডি টুক এ স্ট্যান্ড। এখানে হয়তো আরও অনেক হয়তো অ্যাবিউজ হচ্ছে, আমরা জানি না, নামগুলো সে বলে দিয়েছে কিন্তু অনেক স্পষ্টভাবেই তিনি নামগুলো বলেছেন। এবং আমরা কিন্তু সম্প্রতি মঞ্জুর ইসলাম মঞ্জু, যার আসলে বিপক্ষে তিনি এই অ্যালিগেশনগুলো উঠিয়েছেন, তার ব্যাপারে কিন্তু আরও কিছু শুনতে পারি যে 2007 সালে মাশরাফির সাথেও তার কিছু ইনসিডেন্ট আছে। আপনি জানেন কি না জানি না, মঞ্জুর ইসলাম মঞ্জুর কিছু ইনসিডেন্ট কিন্তু সম্প্রতি উঠে এসেছে। সো এই যে বিষয়গুলো, তারা কোন ক্ষমতার বলে আসলে এই জিনিসগুলো করে যে কমপ্লেন যাওয়ার পরও তাদের এগেনস্টে কোনো ধরনের ইনিশিয়েটিভ নেওয়া হয় না? দেখেন, এই ব্যাপারগুলো তো একটা বলার অপেক্ষা রাখেন, খুব সংবেদনশীল, স্পর্শকাতর। অনেকে আবার চেষ্টা করে একটা প্রবণতা, এটা যে ঠিক আছে এই ব্যাপারটা তো মেয়েদের ব্যাপার, দে ওয়ান্ট টু পুট ইট আন্ডার দ্য কার্পেট। ওইখানেই ভুল। যখনই কোনো একটা এরকম ঘটনা আসবে, আর যেহেতু মেয়েদের নিয়ে আমরা ডিল করছি, সেখানে তাৎক্ষণিকভাবে এটার ইনভেস্টিগেশন হওয়া উচিত ছিল। যদি না হয়ে থাকে তাহলে হয়তো কি প্রথমেই অঙ্কুরে আপনি এই জিনিসগুলোকে স্টপ করাতে পারতেন। বাট আপনাকে আর একটা জায়গায় যেতেই হবে। বাংলাদেশ উমেন্স ক্রিকেট ইজ প্লেইং সো গুড ক্রিকেট নাওয়াডেজ। তারা আমাদের ছেলেদের ক্রিকেট যেমন খেলছে, তাদের প্রোটেকশন দেওয়া, তাদেরকে আমাদেরকে লালন করা, পালন করা, সেটা টিমের ভিতর থেকে, টিমের যে আছে ক্যাপ্টেন বলে না, যাই যে কথাগুলো আসছে, পুরো জিনিসটাকে প্রপার হ্যান্ডেল করার জন্য উই নিড এ সেট আপ। যেই সেট আপটা এই উপমহাদেশে হলে হবে না, কারণ আমাদের এখানে আমরা একটা ধর্মীয় একটা অনেকগুলো জিনিস আছে কিন্তু আমাদের এখানে কাজ করে। উই আর নট এ ওয়েস্টার্ন কান্ট্রি। এখানে আপনি দেখবেন যে ওয়েস্ট ইন্ডিজ টিম আসছে কিছুদিন আগে, খেলে গেল, তাদের ফিজিও ইজ এ উইমেন, সে এসে ছেলেদের টিপতেছে, গা টিপতেছে, টেকিটে কোনো এটা না। কিন্তু আমাদের দেশে হবে না, একটা ছেলে যে একটা মেয়েকে যদি মাসাজ করে, এটা করে। নারী ক্রিকেট দলের যে ফিজিও, উনি কিন্তু নারী, তার এগেইনস্টেও কিন্তু জাহানারা আলম বলেছেন যে তার এগেইনস্টেও কিন্তু তিনি কথা বলেছেন যে তিনিও দায়ী। সো যদি জাহানারা তার কাছে এটা রেজ করে থাকে, আর সে যদি এই জিনিসটাকে তার ম্যানেজার বা কনসার্ন ডিপার্টমেন্টাল চিফের কাছে নাও উঠিয়ে থাকে, আমি বললাম সে একই দোষী, সে দোষী এখানে।
তো সেই দিক থেকে আমি বলি যে এটা তো ইনভেস্টিগেশন তখন হবেই, আই এম শিওর সামথিং গুড উইল কাম আউট, এটার থেকে একটা সুরা হবে। বাট যেহেতু ব্যাপারটা সংবেদনশীল, যেটা ক্রিকেট বোর্ডও একটা আপিল করেছে মিডিয়ার কাছে, আপনাদের কাছে, যে জিনিসটাকে যেন আমরা একটু ধৈর্য ধরি, এখন খুব বেশি কল্পনাপ্রসূত কোনো নিউজ না করা হয়। বাট সেটা হোক বা না হোক, ওই একটা কথা আমি শুরুতে বললাম না, হোয়াইট দে স্মোক দে ইজ ফায়ার এখানে। তো এখন যেটা করতে হবে, আপনার কোচ হইতে হবে ফরেনার, সাদা দেশ থেকে। পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা থেকে আনলে হবে না, কারণ এরা ভাত খায় ডাল খায়। এখানে আসলেই দেখবেন তাদের সাথে আমাদের বন্ধুত্ব হয়ে গেছে। ওই সিন্ডিকেটের কথা বলো না, ওই সিন্ডিকেট আবার হয়ে যাবে, এটা হয়েছে অতীত। তার মানে আপনি কি মানে স্বীকার করে নিচ্ছেন যে আসলে আমরা যেমন মেন্স ক্রিকেট টিমেও দেখে থাকি যে সিন্ডিকেটের একটা বিষয়, সেই জিনিসটা নারী ক্রিকেট টিমেও আসলে আছে, এটা আপনি মেনে নিচ্ছেন? রাইভালরি থাকে, রাইভালরি থাকবে, প্রফেশনাল রাইভালরি থাকতে হবে। বাট এই ধরনের রাইভালরি যেখানে নাকি আমি প্লেয়ার, আপনি প্লেয়ার, আমরা একটা খেলছি, আমরা একটা সিনিয়র প্লেয়ার, একটা যেটা শুনলাম আমি তারই সাথে, সিনিয়র প্লেয়ার মিলে জুনিয়রদের বোলিং করে, বা তারা যেন আসতে না পারে। এটা সত্য মিথ্যা এখনো না, সব কিছু বেরোয় যাবে 15 দিন পরে, আমরা জানতে পারবো। তো সেই জিনিসগুলোকে স্টপ করার জন্য, এবং আমাদের ক্রিকেটকে যদি আগে দেয়, আই ক্যান টেল ইউ ইন ক্লিয়ার টার্মস, আমাদের এই সমস্যার থেকে বেরোতে হইলে আমাদের ফুল সেট আপটা থাকতে হবে উইমেন ডমিনেটেড। আমাদের দেশের মধ্যে যদি ফিজিও না থাকে, বাইরের ফিজিও আসবে। লক্ষ লক্ষ টাকা ক্রিকেট বোর্ড খরচ করে। আই এম শিওর ক্রিকেট বোর্ড উইল টেক অ্যাড্রেস দিস ইস্যু, এরপরে এটা হবে নিশ্চয়ই। এটা তো ইনভেস্টিগেশন হওয়ার পরে নিশ্চয়ই এটা নিয়ে আরও কিছু হবে। আমরা সবাই অপেক্ষায় আছি, যেহেতু 15 দিনের একটা টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়েছে, এবং এই টাইম ফ্রেমের মধ্যেই কিন্তু এই প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে, এবং সবারকে আসলে ধৈর্য ধরে আস্থা রাখতে হবে বিসিবির উপর, যে তারা নিশ্চয়ই একটা ট্রান্সপারেন্ট একটা ইনভেস্টিগেশন এটা হতে যাচ্ছে, আমরা আশা করছি। এরপর ইনভেস্টিগেশন আসার পরে আসলে এই বিষয় নিয়ে কথা বলাটা আমার মনে হয় সমীচীন হবে, যেহেতু এটা সিরিয়াসলি টেক করেছে। এবং আমাদের কিন্তু ক্রীড়া উপদেষ্টা আজকে বলেছেন যে যদি জাহানারা আলম চান, তাহলে সরকারিভাবেও কিন্তু এটা ইনভেস্টিগেশন করতে পারে। অবশ্যই পারে, কেন পারবে না? কারণ এটা স্পর্শকাতর ব্যাপার। একটা ছেলে কমপ্লেন করতো, ছেলের কোনো ফিজিওর এগেনস্টে যে ছেলে বা কোচ যে ছেলে, সেটার যেরকম একটা অন্য গুরুত্ব বহন করে, যখন নাকি একটা মেয়ে কমপ্লেন করে ফেলে এবং সেখানে সেক্সুয়াল অ্যাবিউজের প্রশ্ন এসে গেছে, এখানে তো হাইয়েস্ট লেভেলে একদম পুরোপুরি মানে সিরিয়াসলি এই জিনিসটাকে অ্যাড্রেস করা উচিত। তবে দেয়ার শুড বি এ প্রসেস অফ ন্যাচারাল জাস্টিস, আমি মনে করি। সেটা হলো যে যাদের সম্বন্ধে সে বলেছে তারা তখন কেউ এইখানে না, দেশে আছে, বাইরেও আছে। আমি জানি অনেক হয়তো বাইরেটা, দে হ্যাভ টু বি কন্ট্যাক্টেড, তাদের কাছ থেকে ওই বয়ান নিতে হবে। নিশ্চয়ই আমরা মানে আশা করব যে আসলে ট্রান্সপারেন্ট একটা ইনভেস্টিগেশন হবে, এবং আমরা এটা নিয়ে আসলে ইনভেস্টিগেশনে যখন আমরা প্রতিবেদনটা পাবো এবং রিপোর্টটা পাবো, সেটার পরেও হয়তো আমরা আবার ফার্দার এটা নিয়ে কথা বলবো। এবার একটু অন্যদিকে যেতে চাই, সেটা হলো যে নতুন নির্বাচনের পর তো একটা নতুন বোর্ড আসলে বিসিবি পেয়েছে অনেক দিন পর, এবং এই বোর্ড কিছু তাদের নির্বাচনী এজেন্ডা ছিল, সেটা বাস্তবায়নের দিকে তারা এগিয়ে যাচ্ছে বা তারা কাজ করা অলরেডি শুরু করে দিয়েছে। যেমন আমরা যদি বলি রিজিওনাল ক্রিকেট নিয়ে কিন্তু কাজ শুরু হয়ে গেছে, এবং আরেকটা নতুন উদ্যোগ দেখতে পাচ্ছি আমরা, ক্রিকেট কনফারেন্স, যেটা নিয়ে কিন্তু পাইলট ভাইও বলেছেন যে এটা আসলে ক্রিকেটের মাঠের সমস্যা সবকিছু জানার জন্য তারা এই ক্রিকেট কনফারেন্স, যেটা আগে কখনো ছিল না রকিবুল ভাই। এটা পাইলট না, এটা ব্রেন চাইল্ড অফ আওয়ার প্রেজেন্ট প্রেসিডেন্ট, রাইট, আমিনুল ইসলাম বুলবুল। ইটস এ ভেরি গুড থিং। এটা ডিভিশন থেকে আনা হচ্ছে, 4 জন করে, তার মধ্যে একজন মহিলা থাকবেন, মহিলা সংগঠক। তাদেরকে অর্থাৎ আমরা রিজিওনাল কনসেপ্টে কেন যাচ্ছি, ক্রিকেটটাকে ছড়িয়ে দেওয়ার জন্য। ক্রিকেট ইজ এ কালচার, ক্রিকেটের নিজস্ব কৃষ্টি আছে। এই ক্রিকেটটাকে যদি আমরা ঘরে দিতে পারি, ছড়িয়ে দিতে পারি, উইচ বিসিবি ইজ ফোকাসিং অ্যাকচুয়ালি, এবং এটা 9-10 এটা হবে এই কনফারেন্স। কে কি ভাবছে ক্রিকেট নিয়ে, তাদের আইডিয়াগুলা কিংবা তাদের সমস্যা সবকিছু জানার জন্য। এটার একটা হাতে একটা প্রতিবেদন আছে, একটু দেখে আসতে চাই। বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স বিসিবির উদ্যোগে প্রথমবার এই আয়োজন অনুষ্ঠিত হবে চলতি মাসে 9 ও 10 তারিখে। এতে অংশ নেবেন প্রতিটি জেলার কোচ, জেলা ক্রীড়া কর্মকর্তা, বিসিবি সভাপতি ও নারী উদ্যোক্তারা। বাংলাদেশ ক্রিকেটের মিশন ও ভিশনকে গতিশীল করতে জেলা উপজেলা পর্যায়ে থাকা সুযোগ সুবিধা ও চ্যালেঞ্জগুলো চিহ্নিত করাই এই কনফারেন্সের মূল লক্ষ্য।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক খালেদ মাসুদ পাইলট বলেন, এই উদ্যোগ বাংলাদেশের ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে যাবে। বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার যারা ন্যাশনাল টিমে যারা প্লেয়ার খেলছেন তারা কিন্তু আলটিমেটলি সব বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন উপজেলা থেকে উঠে আসেন। তো আমি কখনোই আমার জীবন দশায় দেখি নাই যে জেলার প্রত্যেকটা মানুষ যারা প্রতিনিধিত্ব করেন তারা হয়তো সেন্ট্রালের সাথে একদম পুরো কানেকশন, এই ধরনের আসলে কনফারেন্স আমি কখনো দেখি নাই। তো বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স যেটা হতে যাচ্ছে আমি মনে করি যে চমৎকার একটা উদ্যোগ। তিনি আরো বলেন, স্থানীয় পর্যায়ে সমস্যার সমাধানগুলো উঠে আসবে এর মাধ্যমে। প্রত্যেকটা কর্নার থেকে যারা আসবেন, প্রত্যেকটা জেলা থেকে যারা আসবেন, আমি মনে করি যে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। তাদের যে নিজ শহরে নিজ জেলাতে যে কি কি ধরনের ফ্যাসিলিটিগুলো দরকার আছে ডেভেলপমেন্টের জন্য, অনেক সময় লিগ হয় না ঠিক মতো, অনেক সময় অনেক মাঠের স্বল্পতা আছে। তো এই যে ধরনের জিনিসগুলো হয়তো অনেক সময় সেন্ট্রালি যারা বসেন তারা হয়তো অনেক সময় ওই শহরগুলোতে হয়তো জানতেও পারে না। ক্রিকেটকে এগিয়ে নিতে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড নানা পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। এখন মাঠের রেজাল্ট তার প্রভাব দেখার অপেক্ষায়। শুভদেবনাথ, নিউজ 24। সেই কনফারেন্স নিয়ে আর কি বলবেন? না, এটা তো ধরেন আমরাও থাকবো, উইল স্পিক আউট। আমরা যেটা অনেক দিন থেকে বলে আসছি, বাট এটা কিন্তু আলোর মুখ দেখি নাই। এখন খুব ভালো লাগছে যে একটা আলোর মুখ দেখা যাচ্ছে, এবং এটাই তো হইতে হবে। ইউ হ্যাভ টু গো টু দ্য রুট, গ্রাসরুট লেভেলে। আমার সন্তান কি চায় সেটা আমাকে বুঝতে হবে। আমরা দেশের মধ্যে অনেক বড় ঘটনা ঘটে গেছে, কিন্তু 5ই আগস্টের ঘটনা যদি বলি, কি ঘটেছিল আমরা কিন্তু আমাদের বাচ্চাদের ছেলেদের মনের ভাব বুঝতে পারি নাই। আজকে যদি আমি আমার সন্তানের মনের ভাব বুঝতে না পারি, ছোট সন্তান, ওরা কিন্তু জেএনজি ছিল, ওরা কিন্তু আজকাল এই কম্পিউটার যুগে ওরা কিন্তু সব, ওদেরকে উল্টাপাল্টা বোঝানো যাবে না। সো উই হ্যাভ টু রেসপেক্ট দেম অ্যান্ড অনার দেয়ার ওন ওপিনিয়ন, তারা কি চায়। তো সিমিলারলি এই গ্রাসরুট লেভেল থেকে যারা আসবেন, ডিস্ট্রিক্ট থেকে এবং ডিভিশন হেডকোয়ার্টার থেকে, এবং একজন মহিলা, প্রত্যেক জায়গায় মহিলাকে রাখা হচ্ছে। আমি যে কথাটা আপনাকে আগেই বলে গেছিলাম, উই নিড উইমেন অ্যাডমিনিস্ট্রেটার্স, উই নিড উইমেন অর্গানাইজার্স। তো সেটা আসলে হবে কি, ইট উইল বি টোটাল লিঙ্ক, যেটা পাইলট বলে গেল, কানেকশন বিটুইন দি সেন্ট্রাল রেগুলেটরি বডি, যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবং ডিভিশন এবং ডিস্ট্রিক্টের সঙ্গে। তখন একটা পেপার তৈরি হয়ে যাবে, ইটস এ সেমিনার, ইটস এ কনফারেন্স। তো সেখান থেকে ডেফিনেটলি একটা রোড ম্যাপ তৈরি করতে পারবে। রুকুল ভাই, আপনি বারবার আসলে ওমেন এম্পাওয়ারমেন্ট বা ওমেন সংগঠক যাদের কথা আপনি বারবার বলছেন যে আসলে মেয়েদের আরো এগিয়ে আসতে হবে কিংবা তাদের ইনক্লুশনটা দরকার। সম্প্রতি আমরা আরেকটা ভালো জিনিস দেখেছি যে নারী ক্রিকেটারদের বেতন বেড়েছে। বেতন বাড়লেও আসলে এখন পর্যন্ত কিন্তু পুরুষদের তুলনায় ডিফারেন্সটা অনেক বেশি। আমরা যদি দেখি একজন এ ক্যাটাগরি, এ প্লাস তো এখনো নাই নারী ক্রিকেটে, এই ক্যাটাগরি থেকেই যদি আমি ধরি, এই ক্যাটাগরিতে একজন পুরুষ ক্রিকেটার পাচ্ছেন 10 লাখ, একজন নারী ক্রিকেটার পাচ্ছেন ক্লোজ টু 1.5 লাখ। সো এখন পর্যন্ত কিন্তু অনেক ডিফারেন্স আছে। এটা নিয়ে আসলে আপনাদের ভাবনা কি? আমার ভাবনা, আমি চাই মেয়েরা এগিয়ে আসছে। যখন টেনিসে, উইম্বলডনে, এটা কিন্তু সমান। ছেলেদের যে চ্যাম্পিয়ন হচ্ছে, যে টাকাটা সে পাচ্ছে, মেয়ের চ্যাম্পিয়ন একই টাকা পাচ্ছে, কিন্তু এটা করেছে তাও লাস্ট 5 ইয়ার্স ব্যাক এটা। বাট আমাদের দেশের কনটেক্সটে যে কেউ যেটা পায়, হি হ্যাজ অর শি হ্যাজ টু আর্ন ইট, তাকে আর্ন করতে হবে সেটা। এখন আমাদের মেয়েদেরকে আমি চাচ্ছি তারা ভালো খেলুক, আরো ভালো খেলেছে দেখেই তো বোর্ড প্রেসিডেন্ট। ক্রিকেটে আসলে একমাত্র ইন্টারন্যাশনাল ট্রফি নিয়ে এসেছেই নারীরা, এখন পর্যন্ত পুরুষরা কোনো ইন্টারন্যাশনাল মানে আইসিসির কোনো ট্রফি আনতে পারেনি। না, ইউ আর রং, ইউ আর রং। দ্য আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ হ্যাজ বিন ওয়ান বাই বাংলাদেশ। ওটা আপনি বয়স ভিত্তিকে চলে গেলেন। আপনি আমাকে বলেন একটা আন্ডার 19 টিমের সাথে বাংলাদেশ ন্যাশনাল টিম পারবে? আপনি কি এখন তাহলে ডিফারেন্সে চলে যাচ্ছেন? কাজে আমাদের ধৈর্য থাকতে হবে। আজকে আমরা ক্রিকেট বোর্ড কি করলো, তারা ভালো খেলেছে, 30% রেজ। নারীরা নারীদের জায়গায় ভালো করছে। আমি ওমেন এম্পাওয়ারমেন্ট চাই। আমি এখানে আপনার সঙ্গে ডিবেট করতে পারবো, বাট আই ডোন্ট ডিসরেসপেক্ট দ্য ওমেন। I want our women to, because this country has a rule. সিনিয়র টিমের অর্জন যদি আমি আপনার কাছে জানতে চাই, এটা বিরতির পরে জানতে যাবো, যেহেতু আপনি বলেন আন্ডার 19 এর কথা। আমি সিনিয়র টিমের অর্জন সম্পর্কে জানতে চাবো, যেটা আসলে নারী দলের সাথে যদি আপনি কম্পেয়ার মানে করতে চান, সেই কম্প্যারিজনটা আমি অবশ্যই জানতে যাবো। একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি গেম অনে। আমার সঙ্গে আছেন রকিবুল হাসান। কথা বলছি ক্রিকেটের 7-5 নিয়ে। ভাইয়া, আরেকটা ইস্যু কিন্তু ঘটে গেছে রিসেন্টলি বাংলাদেশে। আমরা যদি বলি বাংলাদেশ ক্রিকেটে আরেকটা অস্থিরতা সৃষ্টি হয়েছে। দেশ সেরা কোচ
সালাউদ্দিন উনি যখন আসলে পদত্যাগের একটা ডিসিশন নিলেন হঠাৎ করেই, যখন এই আয়ারল্যান্ড সিরিজের জন্য আসলে আশরাফুলকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হলো বা এরকম একটা ঘোষণা আসলো, তাৎক্ষণিক কিন্তু তিনি আসলে সিনিয়র সহকারী কোচ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং এটা নিয়েও অনেক খোলা হচ্ছে পানি, অনেক নাটকীয়তা হচ্ছে। এটা নিয়ে কি বলবেন? এটা নিয়ে খুব একটা নাটক হবে না, কারণ আশরাফুল এখানে যে এসছেন এজ এ ব্যাটিং কনসালটেন্ট, তাকে ওইভাবে করা হয়েছে এবং সে প্লেয়ারদের শোনেন আশরাফুলের এক্সপিরিয়েন্সটা অ্যাজ এ প্লেয়ার এবং হি হ্যাজ প্লেড ইন দ্য বিগ টাইম ক্রিকেট এবং সেখানে সে প্রমাণও করেছে, সে জানে। তো ফাইনাল পয়েন্টসগুলো সে যদি প্লেয়ারদের সঙ্গে থেকে তাদের সঙ্গে ওই জিনিসগুলো তার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে থাকে, ছোটো ছোটো জিনিসগুলো দেখাই দিতে পারে, আমার মনে হয় ইটস এ গুড সিলেকশন। বাট এখন আশরাফুল কতটুকু অ্যাকসেপ্টেবল হবে টু অল দিস আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ারদের কাছে, হ্যাঁ তার অতীতের জন্য, তার অতীতের ওইটা হয়তো অতটা করবে না, বাট ব্যাক অফ দ্য মাইন্ড কিন্তু থাকবে। অলরেডি কিন্তু অনেকে লেখালেখি করেছে এটা। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আমি যেটা একদম পার্সোনালি আপনার অপিনিয়ন। আমি এত বছর পরে এসে আমি মনে করি না এটা নিয়ে টানা হেঁচড়া করা উচিত। তাই যদি হয় তাহলে আমাদের অনেক প্লেয়ার ক্রিকেট বোর্ডে চাকরি করা উচিত না। আপনি যদি জানেন যে পিএসএল আইসিএল হয়েছে, আইসিএলের সময় 8টা প্লেয়ার আমাদের দেশ এখান থেকে ফুল ন্যাশনাল প্লেয়ার এবং একজন রিটায়ার করে গেছিল, তারা কপিল দেবের আইসিএলে চলে গেছিল, ফুল টিম, ক্রিম অফ দ্য বাংলাদেশ টিম। তারপরে আমরা কী করেছিলাম? উই কুড নট টেক এন অ্যাকশন। প্রথমে আসলো বলে 10 বছর সাসপেন্ড, 3 মাসও যায় নাই, সব সাসপেনশন উইথড্রন। এরপরে নেক্সট স্টেজে কি? অল এমপ্লয়েড ইন ক্রিকেট বোর্ড ডিফারেন্ট ডিপার্টমেন্টস, এখন তারা বহাল তবিত আছে। তো এইরকম উদাহরণ তো রয়ে গেছে। তো আমাদের খালি আবেগ দিয়ে ভাবেগ দিয়ে না, ইউ টেক এ ডিসিশন, ইউ টু স্টিক টু ইট। তো এইগুলো হচ্ছে কি ব্যাড একটা সিগন্যাল দেয়। এবং দেখেন ওই সময় আশরাফুল, তারপরে তো আসলো সাকিব আল হাসানও গেল, এগুলি গেল। তো ওই জায়গাটা, বাট আশরাফুলকে নিয়ে আমার মনে হয় আমাদের, অ্যান্ড হি ইজ এ লেভেল 3 কোচ, হি ইজ ফ্রম অ্যাব্রড, হি হ্যাজ ডান ইট ইন দুবাই আইসিসি ইস্যুতে, এবং সে ইংল্যান্ডও করে, অ্যান্ড হি ইজ এ, তার পারফরমেন্স কথা বলে তার জন্য। তো আমি তাকে বেস্ট উইশেস দিব তার এই কাজে। আর রিগার্ডিং সালাউদ্দিন, ইয়েস সালাউদ্দিন ইজ এ গুড কোচ। কোন দিক দিয়ে বলবো, তে পার্সোনাল কোচ ছিল আর সাকিব আল হাসানের, সাকিব চলে আসে ওর সাথে কনসাল্ট করতে তামিম ইয়ের সঙ্গে, সরি নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে। বাট দেন সাম অর দ্য রাদার ওই জিনিসটা সে হয়তো অভিমানই করেছে কিনা যায় না, বাট ক্রিকেট বোর্ড কিন্তু তাকে বলে নাই যে হি রিমেন্স অ্যাজ এ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ। থাকবেন না, এরপরে সিরিজের পরে হয়তো তিনি সরে দাঁড়াবেন। একটা প্রতিবেদন আছে হাতে, একটু দেখে আসতে চাই। ক্রিকেট মাঠে ব্যাট হাতে যখন মোহাম্মদ আশরাফুল নামতেন তখন দর্শকদের প্রত্যাশা বেড়ে যেত বহুগুণে। ক্যারিয়ারের প্রথম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্ব রেকর্ড গড়েন, বনে যান বিশ্ব ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। এরপর কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি আর ইংল্যান্ডের সাথে 94 রানের ইনিংস এখনো গেঁথে আছে লাখো টাইগার ভক্তদের মনে। সেই আশরাফুল এখন দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচের। তার প্রথম কথা, ব্যাটারদের ফেরাতে চান রানের ধারাবাহিকতায়। আমাদের যে টিম, যে প্লেয়ার সবাই কিন্তু খুব ট্যালেন্টেড এবং আপনার এক্সাইটিং ক্রিকেটার, পারফর্মার, সবাই কিন্তু পারফর্ম করে হয়তোবা 2 ম্যাচ 3 ম্যাচ পর পরই। তো সেটাই কিভাবে ধারাবাহিকভাবে আমি করতে পারিনি আমার লাইফে, কিন্তু তারা কিভাবে করবে সেই জিনিসটাই আমি শেয়ার করার চেষ্টা করব। আশরাফুল ব্যাটিং কোচ হওয়ার পর সালাউদ্দিনের পদত্যাগ ভালোভাবে নিচ্ছেন না অনেকেই, যদিও আশরাফুল বলছেন কোনো দ্বন্দ্ব নেই তাদের। এই বিষয় নিয়ে আমি আসলে এত ওয়ারিড না, আমি জাস্ট যেখানেই যাই আমি অলওয়েজ আমি অনেস্টি ভাবে কাজ করার চেষ্টা করি। আমার একটাই আশা থাকবে আপনাদের কাছে যে আপনারা অবশ্যই সমালোচনা করবেন, কিন্তু একটু রয়ে সই করলে ভালো। ক্রিকেট ছাড়ার পর কোচিং পেশায় ক্যারিয়ার গড়ার চেষ্টা চালাচ্ছিলেন আশরাফুল। রংপুর রাইডার্সে কাজের সুযোগ পেয়ে গ্লোবাল সুপার লিগে দলকে চ্যাম্পিয়ন করে প্রমাণ করেন যোগ্যতা। রাইডার্সের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করলেন এই লিটল মাস্টার। ম্যাচে কিন্তু কোচের আসলে কিছু করার থাকে না, প্লেয়ারদের আপনি হয়তোবা বলে দিতে পারবেন এই সিচুয়েশন এইটা ডিমান্ড করছে, এই উইকেটটা এরকম, এই বলারটা এরকম, কিন্তু কাজ করার কাজটা কিন্তু যারা খেলবে তারা। 11 নভেম্বর থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট দিয়ে নতুন মিশন শুরু করবেন মোহাম্মদ আশরাফুল।
সুখন সরকার, নিউজ 24, ঢাকা। রাইট, আসলে হ্যাঁ, আমরা একসময় বলতাম যে দেশীয় কোচদের সুযোগ দেওয়া উচিত, তারা সুযোগ পান না। এরপরে আসলে সালাউদ্দিন ওনাকে সুযোগ দেওয়া হলো, তাকে নিয়ে আমরা কিন্তু অনেক কথা বলেছি এবং অনেক প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। তারপরে হুট করে আসলে তিনি এখন ভিলেন হয়ে গেলেন যখন দল খারাপ করছেন। এবং জি, থ্যাঙ্কসলেস জব আমরা জানি কোচিং, তারপর থ্যাঙ্কসলেস জব আর কোচের কাজটা কি এটাই আমাদের 99% লোক বুঝে না। ঠিক, আশরাফুলও কিন্তু বললেন। হ্যাঁ, বলতেই হবে, কারণ ও যে মাপের খেলোয়াড়, যে লেভেলে খেলেছে। দ্য রোল অফ এ কোচ ইজ হোয়াট? তিনটা। হি উইল মেক দ্য স্ট্র্যাটেজিক প্ল্যান, টিমের স্ট্র্যাটেজিক প্ল্যানটা ঠিক করবে, কিপ দ্য ড্রেসিং রুম আন্ডার কমফোর্ট জোন, 2। 3 নম্বর হলো যারা টেস্ট ম্যাচ খেলে, জাতীয় দলে খেলে, এদেরকে কিন্তু হাতে খড়ি দেওয়ার মতন প্লেয়ার তারা না। এদের হলো ফাইনার পয়েন্টসগুলি দেখে, আর তাদেরকে আস্থা যোগান করতে হয়, তাদেরকে আস্থা দিতে হয়। দে ইউ গুড এনাফ প্লেয়ার নট টু স্কোর 100, এরকম। আর তোমার এই জায়গায় সমস্যা হচ্ছে ইউ ট্রাই নেটে ছোটো 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 জানি, এটাই হলো কোচের কাজ। এবং মেইনলি সে ডিসিপ্লিনটাও মেনটেন করে। ডিসিপ্লিন ইজ এন আপেক্ষিক শব্দ, ইজ এ রিলেটিভ টার্ম। ব্যাটিংয়ের ডিসিপ্লিন, বোলিংয়ের ডিসিপ্লিন, বাট ও তো ব্যাটিংটা দেখবে। আমার মনে হয় তা সে বলেছে যে, আপনাদের রিপোর্টে দেখলাম অনেকে সমালোচনা করছে, এটা হবে, বাংলাদেশেরও সমালোচনার দেশ, ভালো করলে তো সবাই উঠায় ফেলবে, আবার খারাপ করলে তো সমালোচনা হওয়া উচিত। বাট সমালোচনাটা যদি আমি নিতে পারি, যে নিতে পারবে না তার এই এরিনাতে থাকার দরকার নেই। আসলে অনেকে বলছেন যে জাকের আলী অনেককে বারবার দায়িত্ব দেয়া কিংবা 11-এ বারবার রাখাটাই আসলে কাল হলো সালাউদ্দিনের জন্য, যেটা সমালোচনা তার জন্য বেশি হয়েছে। এটা কি আপনি মানেন কিনা? না, এখানে যেটা পর আমি দেখলাম যে সৌম্য সরকার অনেকে এসে আবার বলছে যে না, এটা তো 3 জনে মিলে এটা ডিসিশনটা নিয়েছে কে খেলবে কে না খেলবে। এখন ধরেন জাকের আলী যদি পারফর্ম করে ফেলতো লাস্ট ম্যাচে, রান করে ফেলতো, ইজ এ গুড প্লেয়ার, নো ডাউট অ্যাবাউট ইট। বেচারা ব্যাড লাক ধারাবাহিকভাবে খারাপ করছে, রান করতে পারে নাই। তো রান করলে কি হতো? আজকে এই সমালোচনা হতো না, কিছু হতো না। বাট আমার কথা হলো যে আমরা সমালোচনা করবো প্লেয়ারদেরকে, বাট আমরা যেন অসম্মানই না করি, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। নিশ্চয়ই একটা বিরতির সময় হয়ে গেছে, শেষবারের মতো যাচ্ছে একটা বিরতিতে, কোথাও যাবে না, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি গেম অনে। কথা বলছিলাম রকিবুল হাসানের সঙ্গে। ভাই, আসলে বিরতিতে যাওয়ার আগে বেশ কিছু ব্যাপার নিয়ে কথা বলেছি, আর একটা বিষয়ে কথা না বললেই না, এই বিপিএল, আসন্ন বিপিএল নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাই। এবার আসলে 5 দলের কথা বলা হলো, শেষ পর্যন্ত 4 দল নিয়ে সম্ভবত এবারে বিপিএল হতে যাচ্ছে। প্লেয়ার্স ড্রাফট এবার 17ই নভেম্বর সম্ভবত হতে যাচ্ছে। 4 দল কেন? 5 দল, সরি 6 দল নিয়ে হওয়ার কথা ছিল, এরপরে 5 দল নিয়ে কথা হচ্ছে। এইবার ত্রুটিমুক্ত একটা বিপিএল করার অঙ্গীকারবদ্ধ আসলে বিসিবি। কি মনে হচ্ছে আসলে চ্যালেঞ্জেসগুলো কত এবং কতটুকু চ্যালেঞ্জ ফেস করবে বোর্ড? এবং তার থেকেও বড় কথা যে লাস্ট বিপিএলে কিছু মানে ঝামেলা হয়েছিল প্লেয়ারদের পেমেন্ট নিয়ে, সেই জায়গা থেকে আসলে এবার ফরেন প্লেয়ার অ্যাট্রাক্ট করতে পারবে কিনা বিপিএল? থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার অনেকগুলো চ্যালেঞ্জ আছে কিন্তু এবারের। নাম্বার 1 চ্যালেঞ্জ হলো বিসিবি চায় না যে তার ক্যালেন্ডার থেকে একটা বছর বিপিএল না হোক, সেটা চাচ্ছে না। আবার তখন আরও তারপরে চ্যালেঞ্জটা হলো যে আমি যতগুলো টিম নিয়ে খেলবো, যে এই টিমগুলো যেন সত্যিকার অর্থে যেন কোনো ভালো টিম হয়, এন্ড অফ দ্য ডে যেন কোনো কারো পেমেন্ট বাকি ওইসব কিছু না, সেটাকে তারা বিসিবি আটঘাট বেঁধেছে তাদের ইস্যুতেই, শুধু যে 10 কোটি টাকা করে দিতে হবে ইস্যুতে ডিপোজিট, যে ব্যাঙ্ক গ্যারান্টি, প্লাস 2 কোটি টাকা টু গার্ড এনি মানে আনফোরসিন ইভেন্টস যেখানে প্লেয়ার্স অর ম্যাচ অফিসিয়ালস মে সাফার। ওটা করছে, ওটা একটা বড় চ্যালেঞ্জ। 2 নম্বর চ্যালেঞ্জটা একটা আসবে হলো যে টেকনিক্যাল চ্যালেঞ্জ একটা হতে পারে, যে লাস্টে যে 5টা টিম নিয়ে তো আমরা বিপিএলে কি দেখি 1+2, 3+4, ওইটা হলে ম্যাচ কমে যাচ্ছে কিন্তু। তো ওই জায়গায় যদি বিসিবি যদি চিন্তা করে, আর একটা টিম খালি বেরোয় যাবে 5টা হলে, তো ওইখানে কিছু করা যেতে পারে যে ওদের প্রত্যেকের মধ্যে আর একটা রাউন্ড যদি করাই দিতে পারে। আই ডোন্ট নো ইয়েট, ইটস নট ফাইনালাইজ। তো কী করবে, এটা একটা চ্যালেঞ্জ হবে যে নাম্বার অফ ম্যাচেস যদি টেম্পো পেয়ে যায়, হাইপ তৈরি হয়ে যায়, তখন মানুষ কিন্তু খেলা দেখতে চাবে। এবার কিন্তু বিভিন্ন ভেন্যুতে খেলা হচ্ছে, ভেন্যুগুলো ভালো হবে। উইকেট একটা চ্যালেঞ্জ হবে, বাট আমার মনে হয় না
উইকেট নিয়ে আমার খুব ভয়ের কোনো কারণ আছে, বিকজ খেলাটা হবে ডিসেম্বর জানুয়ারিতে, উইন্টারই থাকবে। রকিব ভাই, আপনি একটু আগে অফ দ্য যে বলছিলেন, একটু আগেও বললেন যে আসলে ওই সময় বিগ ব্যাশ চলবে, ওই সময় জি মানে আরেকটা হলো যে চ্যালেঞ্জ হবে যে আইকনিক প্লেয়ার্স, আইকন প্লেয়ার্স, সেই প্লেয়ারগুলো আমাদের যদি এই বিপিএল এর মধ্যে যদি স্টার ভ্যালু যাদের আছে প্লেয়ারদের পৃথিবীতে, আমাদের দেশের মধ্যে, ওরা যদি যাদেরকে দেখার জন্য আসলে মাঠে আসতে যাবে দর্শক 5,000 লোক বেশি আসবে তার খেলা দেখার জন্য, সেরকম বিগ ব্যাশ তখন চলবে। পাকিস্তানের থেকে কোনো প্লেয়ার এবার পাবো না, পিএসএল চলবে। শ্রীলঙ্কান প্লেয়ারদের এবার একটা ভালো হান্টিং গ্রাউন্ড হইতে পারে এখানে, যে তারা ফ্রি আছে। আর ধরেন অন্য অন্য দেশেও ওরকম ফ্রাঞ্চাইজি। 1 2 নম্বর হলো যে এখানে দেখেন আন্ডারহ্যান্ড পেমেন্ট হয়। আন্ডারহ্যান্ড পেমেন্টটা কি, প্লেয়ারদের কিন্তু আমরা $70,000 হাইয়েস্ট, আপনার সামনে যেটা 17 তারিখে হবে যে ড্রাফট, ওখানে কিন্তু ওটা দিয়ে দেওয়া হয় স্ট্রাকচারটা। তারপরেও কিন্তু যেগুলো ওটার বাইরেও কিন্তু একটা ডিল হয়ে যায় অনেক প্লেয়ারের সাথে, তাদের এজেন্টের থ্রু। সেটা সাস্টেন করতে পারবে কিনা ওই টিমগুলো, যারা টিমগুলো নিয়েছে, সেটা হয়তো তারা পারবে। তো ওটাও একটা ছোট কারো একটা বড় চ্যালেঞ্জ হবে। তবে আসলে এবার আরেকটা বড় চ্যালেঞ্জ হবে যেটা আই হোপ শেষ করে দিচ্ছি, সেটা যেন না হয় আমাদের জন্য, সবার জন্য এটা মঙ্গলময় হবে, দেশের জন্য মঙ্গলময় হবে, এবং ক্রিকেটের জন্য তো অবশ্যই, যে ফেব্রুয়ারি মাসে আমাদের জাতীয় নির্বাচন হবে। সেই সময় আর আমাদের খেলাটা কিন্তু পরিস্থিতির একটা বিষয় থাকবে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা আল্লাহ করে যেন ভালো থাকে। তা না হলে যেটা হবে যে আমাদের তো বিপিএল এর সময় হিউজ সিকিউরিটি নেটওয়ার্ক লাগে, বিদেশি প্লেয়াররা থাকে, সেই ক্ষেত্রে সেখানে আমাদের পুলিশ লাগবে, র্যাব লাগবে, বিজিবি লাগবে, ওগুলো তো অন্য কাজের ডিউটিতে নিয়ে যায়। এটা কিন্তু আসলে একটা বিগ কনসার্ন, এবং এটা নিয়ে নিশ্চয়ই আমার মনে হয় বিসিবি কাজ করবে এবং আপনারা কাজ করবেন এটা নিয়ে। ওগুলো ভাই আজকে একদম সময় দিতে পারছি না, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আজকে এখানেই শেষ করছি গেম অন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।